আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ইতিহাস বড় নিষ্ঠুর, কিন্তু ইতিহাসের বিচার তার থেকেও বেশি নিষ্ঠুর। 2024 সালের সেই উত্তাল জুলাইয়ের দিনগুলোতে শেখ হাসিনা যখন ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন, তখন অনেকেই এটাকে পরাজয় হিসেবে দেখেছিলেন। কিন্তু আজ সময়ের ধুলাবালি যখন পরিষ্কার হচ্ছে, মানুষের চোখের কালো পর্দা যখন সরে যাচ্ছে, তখন স্পষ্ট হয়ে উঠছে এটি কোনো প্রস্থান ছিল না। অর্থাৎ শেখ হাসিনার চলে যাওয়াটা কোনো প্রস্থান ছিল না, এইটা ছিল এক বিশাল সত্যের মুখোমুখি দাঁড়িয়ে জাতিকে আয়না দেখানো। এটা ছিল শেখ হাসিনার জীবনের শ্রেষ্ঠতম রাজনৈতিক সিদ্ধান্তের মধ্যে একটা। এতকাল একদল মানুষ প্রচার করেছে আওয়ামী লীগ দেশ বিক্রি করে দিচ্ছে, ভারত বিরোধিতা আর হিন্দু ঘৃণাকে পুঁজি করে ৭১-এর পরাজয়ের প্রতিশোধ নিতে চাওয়া গোষ্ঠীটি মানুষকে অন্ধ করে রেখেছিল। কিন্তু শেখ হাসিনা সরে দাঁড়ানোর পর মানুষ এখন দেখতে পাচ্ছে দেশ বিক্রির যে অভিযোগ ছিল আওয়ামী লীগের উপর, সেইটা ছিল স্রেফ ক্ষমতার লোভে সাজানো একটা নাটক। প্রকৃত দেশপ্রেম কার হৃদয়ে ছিল, আর কারা পরাজিত শক্তিকে ক্ষমতায় বসিয়ে দেশের সার্বভৌমত্বকে নিলামে তুলতে চায়, সেটাও দিনের আলোর মতো এখন স্পষ্ট হয়ে গেছে সাধারণ মানুষের চোখে। 5 দশক ধরে বিশ্বব্যাপী যে ব্র্যান্ডিং করে ইউনূস নিজেকে অবতার হিসেবে জাহির করেছিল, সেই ফানুস এই মুহূর্তে বর্তমান বাস্তবতা দাঁড়িয়ে সম্পূর্ণ ফুটো হয়ে গেছে। পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করে বাংলাদেশের উন্নয়নের ত্রুটি চেপে ধরা থেকে শুরু করে শিশুদের টিকার টাকা আত্মসাতের মতো গুরুতর যে ঘটনাগুলো ইউনূস ঘটিয়েছে, সবকিছু বাংলাদেশের মানুষের চোখে এখন দিনের আলোর মতো পরিষ্কার। মানুষ যাকে একটা সময় পূজা করত, তার হাতে রাষ্ট্র তুলে দেওয়ার পর যখন উন্নয়ন স্থবির হলো, মাজার ভাঙা হলো, সাধারণ মানুষের জীবনযাত্রা বিপন্ন হলো, তখন মানুষ বুঝতে পেরেছে, মানুষ বুঝতে পারলো ইউনূস বাংলাদেশের জন্য আশীর্বাদ ছিল না, নরপিশাচ ইউনূস ছিল বাংলাদেশের দীর্ঘমেয়াদী এক অভিশাপের নাম। শেখ হাসিনার সরে দাঁড়ানো ছাড়া এই গ্লোবাল ধান্দাবাজ বাটপার ইউনূসের মুখোশ কোনোদিন উন্মোচিত হতো না, এটা কখনোই সম্ভব ছিল না। মানুষের মনে একটা ভুল ধারণা ছিল আওয়ামী লীগের যোগ্যতার অভাব, যোগ্য নেতৃত্বের অভাব। কিন্তু এখন যখন আন্দালিব রহমান পার্থের মতো বদমাস, সালাউদ্দিনের মতো ধরিবাজ এবং ফাহাম আব্দুস সালামের মতো অশ্লীল বুদ্ধিজীবীরা বিএনপির শীর্ষ সম্পদ, তখন মানুষ বুঝতে পারছে, মানুষ দেখছে, মানুষ উপলব্ধি করছে। কিন্তু তখন মানুষের দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কিছুই করার অবশিষ্ট নেই। যোগ্যতা, মেধা, প্রজ্ঞা আর আন্তর্জাতিক পরিমণ্ডলে গ্রহণযোগ্যতার বিচারে শেখ হাসিনা যে হিমালয় সম উচ্চতায় ছিলেন, সেটা বাংলাদেশের মানুষের কাছে এখন পরিষ্কার হয়ে গেছে। এবং এদের বামন সদৃশ উপস্থিতি প্রমাণ করে দিয়েছে গুণের বিচারে আওয়ামী লীগই এখনো শ্রেষ্ঠ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। শেখ হাসিনা শুধুমাত্র একজন নেত্রী না, তিনি আজকের বিশ্বের সব থেকে অভিজ্ঞ এবং মানবিক রাষ্ট্রনায়ক। এই সত্যটি বাংলাদেশের সাধারণ মানুষ উপলব্ধি করতে পেরেছে। কিন্তু এখন হাহাকার ছাড়া আর কোনো কিছু অবশিষ্ট নেই। এই সত্যটা এখন সাধারণ মানুষের হাহাকারের মধ্য দিয়ে প্রতিধ্বনিত হচ্ছে। বিএনপি ক্ষমতায় থাকা মানে যে জঙ্গিবাদ আর বোমাবাজির অভয়ারণ্য, তা 2001 থেকে 2006 সালের ইতিহাস সাক্ষ্য দেয়। পল্টন থেকে রমনা বটমূল, 21 আগস্টের গ্রেনেড হামলা থেকে 17 আগস্টের সিরিজ বোমা হামলার মতো রক্তাক্ত সেই দিনগুলো যেন আবার ফিরে এসেছে। আজ যখন মাদ্রাসার ছাদে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ ঘটে, যখন হারুন ইজাহারের মতো উগ্রবাদীকে তারেক রহমান আশীর্বাদ করেন, কিংবা মুফতি আব্দুর রাজ্জাক ইউসুফের কাছ থেকে দোয়া চেয়ে নেন, তখন দেশের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা জায়গাটাই খুব স্বাভাবিক। ময়মনসিংহে বোমা তৈরির প্রশিক্ষণ নেওয়া শিশুর গ্রেফতার হওয়া প্রমাণ করে এই বঙ্গে উগ্রবাদের বিষবাষ্প কতটা গভীরে প্রবেশ করেছে। তারেক রহমান ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত 400-র উপরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, 50টার মতো ধর্ষণের ঘটনা ঘটেছে। শুধুমাত্র ঈদে যাত্রাপথে প্রায় 350 জনের মতো মানুষ মৃত্যুবরণ করেছে, কিন্তু সরকার নির্বিকারে তাকিয়ে আছে। হামের প্রাদুর্ভাবে বাংলাদেশে অসংখ্য শিশু মৃত্যুবরণ করছে, যেটা নিয়ে সরকারের কোনো প্রকার মাথা ব্যথা নেই। সরকারের প্রধান জনাব তারেক রহমান, প্রধানমন্ত্রী, তিনি সিনেমা হলে গিয়ে হলিউডের মুভি দেখতেছেন, এটাই বর্তমান বাস্তবতা। ইউনূস জামানায় দেশের সাংস্কৃতিক এবং ধর্মীয় ঐতিহ্যের উপর যে আঘাত এলো, মাজারগুলো যেভাবে ঘুরিয়ে দেওয়া হলো এবং প্রশাসন যেভাবে নির্বিকার থাকলো, সেসব কিছু নিঃসন্দেহে বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনার মূলে কুঠারাঘাত। এইটা বাংলাদেশের মানুষ বুঝে গেছে। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন এই অপশক্তিগুলো গর্তে লুকিয়েছিল, আজ তারা শেখ হাসিনার অনুপস্থিতিতে বুক ফুলিয়ে ফিরেছে
মানুষ এখন বুঝতে পারছে শেখ হাসিনার লৌহমানবী শাসন এবং এই শাসনের প্রয়োজনীয়তা এই বঙ্গের অসভ্য মানুষের জন্য ঠিক কতখানি গুরুত্বপূর্ণ ছিল, ঠিক কতখানি প্রয়োজন ছিল। এই বঙ্গে পূজা পাবেন একক শেখ হাসিনা। মানুষ এখন হাহাকার করছে স্থিতিশীলতার জন্য, নিরাপত্তার জন্য। যে মানুষগুলো একদিন আবেগের বসে রাস্তায় নেমেছিল, তারাই আজ নীরবে চোখের জল ফেলছে শুধুমাত্র শেখ হাসিনার জন্য, শেখ হাসিনার অনুপস্থিতির জন্য। তারা বুঝতে সক্ষম হয়েছে শেখ হাসিনা ছিলেন এই বঙ্গের রক্ষা কবচ। উগ্রবাদ, মৌলবাদ আর স্বাধীনতা বিরোধীদের সম্পূর্ণ বিনাশ ছাড়া যে এই সোনার বাংলা গড়া সম্ভব না, এই কঠিন সত্যটি বোঝানোর জন্যই হয়তো তার অর্থাৎ শেখ হাসিনার সরে দাঁড়ানো প্রয়োজন ছিল। খুব বেশি দূরে নয় সেদিন যখন এই চরম বিশৃঙ্খলা আর অন্ধকারের মধ্য দাঁড়িয়ে মানুষ শেখ হাসিনাকে পূজা করবে, মানুষ বুঝতে পারবে তিনি ছিলেন এই ভূখণ্ডের জন্য স্রষ্টার এক অনন্য আশীর্বাদ। তার এই একটি সিদ্ধান্তই জাতিকে শিখিয়ে দিল শেখ হাসিনা না থাকলে বাংলাদেশ মানে একটা অকার্যকর, উগ্রবাদী এবং অন্ধকারাচ্ছন্ন জনপদ। জয় হবে সত্যের, জয় হবে শেখ হাসিনার রাজনৈতিক দূরদর্শিতার। প্রিয় দর্শক, আশা করি আপনারা গত 19 মাসে বুঝতে সক্ষম হয়েছেন এই বঙ্গে শেখ হাসিনার অনুপস্থিতি দেশকে কতটা সংকটের দিকে ঠেলে দিচ্ছে। এই ইন্টারপাস প্রধানমন্ত্রী বাংলাদেশকে ঠিক কতখানি সংকটের দিকে ঠেলে দিচ্ছে আপনারা অনেকেই কল্পনাও করতে পারছেন না। অদূর ভবিষ্যতে আপনারা শেখ হাসিনাকে প্রতি ক্ষণে ক্ষণে স্মরণ করবেন। একটা জনপদ সম্পূর্ণরূপে শেখ হাসিনার অনুপস্থিতিতে ধ্বংস হয়ে গেল। আমরা চেয়ে চেয়ে দেখলাম, কিন্তু কেউ কোনো প্রতিবাদ জানালাম না। আশা করি কি করতে হবে আপনাদের বুঝতে পেরেছেন। হেডলাইন এবং ব্যানারে দেখলেন যে আমি বললাম যে কিছু একটা হতে চলেছে, বড় কিছু। আসলে কি হতে চলেছে সেটা হচ্ছে কি হতে চলেছে, এটা এখন $1,000,000 কোয়েশ্চেন। তবে কিছু একটা হবে এমন আমার কাছে মনে হচ্ছে। আমার এই মনে হওয়ার সাথে আপনারা একমত হতেও পারেন, নাও হতে পারেন, বিশ্বাস করতেও পারেন, নাও করতে পারেন। কারণ আমি কোনো না, যে মানে পীর না, যে বা অ্যাস্ট্রোলজার না যে আমি বলতে পারি যে এই হবে কালকে। না ভাই, আমি হয়তো আমার ধারণাটা আপনাদের মাঝে শেয়ার করছি। আমি মনে হচ্ছে আমার যেটা হইতে পারে এইটাই আপনাদের কাছে শেয়ার করছি। হয়তো আপনারা আমার চেয়ে আরো 1000 গুণ বেশি বুঝেন, কারণ আপনারা দেশে আছেন, আমি তো বিদেশে। আমার কাছে আপনারা বেশি বুঝেন, এটা আমি জানি। কারণ আপনারা যেহেতু ফিল্ডে যারা আছে তাদের সাথে মস্কারি করার কিছু নেই ভাই। এখন এমন কিছু না, আবার এটা মনে করেন না আপনারা যে কিছু একটা ঘটবে বলতে আমি কি বলছি যে কিছু একটা ঘটবে তার মানে কি না। এটা বিদেশে পলাতক কেউ ঘটাইতে পারবে না, বা ওই যে ফেসবুকে এখন যেসব পঞ্চপাণ্ডব আছে, পঞ্চপাণ্ডবরাও পারবে না। এটা যা ঘটবে তা হচ্ছে যে সম্ভবত দেশের ভেতরের আমাদের কিছু লোক এবং সাধারণ জনগণ। আপনারা অলরেডি দেখতেছেন যে তেল নিয়ে একটা তেলেসমাতি চলতেছে, টিকা নিয়ে একটা তেলেসমাতি চলতেছে। টিকা তো নাই, শত শত শিশু মারা যাচ্ছে। এইটা যদি ধরেন শেখ হাসিনার আমলে যদি একদিনে 10টা শিশু বা 15টা শিশু মারা যেত, ও খোদা, তাইলে দেখতেন যে বলতেছে আল্লাহর গজব। আল্লাহ নিজে নামায় ফেলাইতো এরা, আল্লাহরের নিচে নামায় কইতেছে, আল্লাহই কইছে এটা আল্লাহর গজব। এখন কিন্তু কিছু বলে না। কেন বলে না? কারণ কি জানেন, এই টিকা ব্যবসার যে পয়সা, এই শিশুদের টিকা মারার যে পয়সাই মারা খাওয়ার পেছনে জামায়াতরাও জড়িত, বিএনপিও জড়িত, ইউনূস কাকা তো জড়িত। 3 দল, মানে এরা সকলে মিলে টিকার পয়সা খাইছে, টিকার বাজেট খেয়ে ফেলছে। তেলের অবস্থা সেম। এই জন্য এরা 2 জনের কেউ বলে না। ওরা কয় যে 8 বছর আগে থেকে টিকা নাই, এই জন্য এই অবস্থা। এরা কয় যে তেল নাই, যুদ্ধের কারণ। আরে বেটা, তোমরা কেউ তেলের সংকট বা টিকার সংকট নিয়ে সংসদে কথা বলো না কেন? কারণ এগুলো বলবে না। এগুলো বললে যদি কিছু বাইরে যায়, মুখ ফসকা ধরেন যদি কেউ বাইরে যায়, তখন কি হবে? এই কারণেই এরা কেউ বলে না। তো আমি যে জন্য আপনাদেরকে বলছিলাম যে হয়তো হইতে পারে যে কিছু একটা ঘটার সম্ভাবনা আছে, সেটা আমার যা মনে হয় এই মুহূর্তে, যেহেতু আওয়ামী লীগের নিষেধাজ্ঞা, মানে রাজনৈতিক নিষেধাজ্ঞা, কর্মকাণ্ডের নিষেধাজ্ঞা, শাস্তির বিধান যোগ করা যেভাবে চলছে, যদি এটা পাশ হয় বা এটা পাশের কোনো প্রক্রিয়া চলে, বা আগামী সোমবার থেকে যে কোনো দিন, এমনও তো হইতে পারে না যে হঠাৎ করে আপনারা সবাই ঘুম থেকে উঠে দেখলাম যে শেখ হাসিনার একটা
লাইভ ভিডিও চলছে, মানে নেত্রীর সরাসরি, যে আমি যেভাবে আসছি এইভাবে লাইভ এসে 2 মিনিট কথা বলছে। এরপরে কি ঘটবে বুঝতে পারছেন? এরপরে কি ঘটবে? এখনো অনেকের কাছে আছে যে নেত্রীর চেহারা দেখছি না, বা নেত্রীর কথা আমরা সরাসরি শুনছি না, হয়তো ভয়েস রেকর্ড দিচ্ছে বা এই লাইভে আসছে, এগুলো দিয়ে হয়তো ওইভাবে কিছু হচ্ছে না। কিন্তু নেত্রী যদি একবার ফেস আইসা বলে যে এই তোরা সব বেরো, আমি আসছি কালকে, তোরা সব বেরো, অবস্থাটা কই দাঁড়াবে জানেন? এইসব বিদেশের পলাতক বা ফেসবুকের পঞ্চপাণ্ডব ওদের দেওয়া হবে না। সেদিন দেখবেন যে রাস্তায় ওই যে কুলি মজুর সব নেমা যাবে। কখন যে কি ঘটবে বা কি ঘটতে পারে সেটি আসলে চিন্তা করছি। আমার 6 সেন্স বলতেছে যে আগামী 1 সপ্তাহ 10 দিনের ভিতর মনে হয় এরকম কোনো একটা বিস্ফোরণ ঘটবে ভাই। তবে কোন বিস্ফোরণ বা কি ধরনের বিস্ফোরণ ঘটবে সেটা জানি না, তবে একটা কিছু হবে বলে আমার মনে হচ্ছে। আপনাদের কি মনে হচ্ছে সেটা আপনারা যেমন আমাকে কমেন্টসে জানাতে পারেন, কারণ আপনারা ফিল্ডে আছেন, আপনারা দেশের ভেতরে আছেন, অলিতে গলিতে আপনারা চলেন, আপনারা জানেন পাবলিকের অবস্থা, বিস্ফোরণের অবস্থা কোথায় কি, সব আপনারা আমার চেয়ে 1000 গুণ বেশি বুঝেন। আর আমি যা বলি তাই তো আপনাদের মতো কোনো ভাই বন্ধু হয়তো কোনো কিছু শেয়ার করে, কিছু বলে, কিছু ইনফরমেশন শেয়ার করে, সেটার উপর ভিত্তি করে আমরা বলতে পারি। সেই ধরনেরই এই জন্যে আমি লিখেছি যে কিছু একটা কি ঘটতে পারে কিনা। এখন কি ঘটতে পারে? নেত্রী কি সরাসরি কোনো ভাষণ দিতে পারে এসে, নাকি নেত্রী যে কোনো দিন হয়তো 24 বা 48 ঘন্টার অর্ডারে সরোয়ার্দী উদ্যানে এসে নেমে জনসভা করে ফেলতে পারে? কোনটা হবে? কে কি চাচ্ছে? ডিপ স্টেটের অবস্থা কি, কোন দিকে ঘুরছে? ওই যে একটা গান ছিল না নির্বাচনে, কি কার পাশা চলছে, কার কিরকম, আসলে কোথায় কি হচ্ছে কিছুই কি বোঝা যায়? একটা গুমট আবহাওয়া, মানে অবস্থাটা এমন যে গুমট, মানুষ কোনো কিছুই নাই, একদিকে নাই হামের টিকা, একদিকে নাই পেট্রোল। আবার গতকালকে না জানি গত শুক্রবারে সম্ভবত বিএনপির কোন এক চিফ হুইপ সম্ভবত কুমিল্লা বা ফেনীর এইখানে মসজিদের মিম্বরে দাঁড়িয়ে বলেছিলেন যে আগামী 2 মাসের ভিতরে অনেক লোক গ্রামে চলে যেতে হবে। কেন ভাই? ঢাকা শহরে কি পারমাণবিক বোমা পড়বে? চিটাং শহরে পারমাণবিক বোমা পড়বে যে 10 কিলোমিটারের ভিতরে সব ছাই হয়ে যাবে, হিরোশিমা নাগাসাকির মতন, বাকি সব গ্রামে চলে যেতে হবে? কোনটা? তার মানে কি গার্মেন্টস ফ্যাক্টরি, ব্যাংক, বিমা সব বন্ধ হয়ে যাবে? লকডাউন দিয়ে দিবেন? তেল নাই, টিকা নাই, চাউল নাই, ডাইল নাই, সবাই গ্রামে যান? কোনটা হবে? নাকি ফুল কলাপস করে যাচ্ছেন আপনারাও, যা খাওয়ার তা খেয়ে নিছেন? নাকি মায়ানমারের সাথে কোনো যুদ্ধে মায়ানমার বোমা মারবে চিটাং ঢাকায়? কারণ মায়ানমার গভর্নমেন্টের ওই ক্যাপাসিটি আছে বোমা আমাদের দেশে এসে পড়ার? কোনটা হবে? নাকি ভারত সার্জিক্যাল স্ট্রাইক চালাবে ঢাকা চিটাঙে ওই যে হিজবুত তাহরিরে ধরার জন্য? কোনটা হবে? সবকিছু যদি একটু দেখেন, একটু খেয়াল করেন, তাহলে বুঝবেন যে কিছু একটা হওয়ার সম্ভাবনা, মানে কিছু একটা ঘটবে এইটা বলতে পারি, তবে কি ঘটবে সেটা বলতে পারি না। সুতরাং আপনাদের কাছেও যদি মনে হয় এমন কিছু, কমেন্টসে জানাতে পারেন, নিজেদের মতামত জানাতে পারেন। এটা এমন না যে মানে আমার কথায় আপনাদের বিশ্বাস করতে হবে। আপনারাও চিন্তা করেন, আপনারাও জানান, হয়তো আপনাদের চিন্তা আমার চিন্তা সব মিলে আমরা একটা কনক্লুশনে পৌঁছাইতে পারবো যে কি হতে যাচ্ছে, কি হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ত্রয়োদশ অর্থাৎ 13তম জাতীয় সংসদ নির্বাচনের পর একেবারে ভালোয় সবকিছু হয়ে গেছে। জাতীয় সংসদের যারা সদস্য তারা শপথ গ্রহণ করেছেন, তারপর সংসদ বসেছে, তড়ি ঘড়ি করে সংসদের যে সংসদীয় কমিটিগুলো সেগুলো হয়ে গেছে, অধিবেশনগুলো চলছে। বেশ কয়েকবার বেশ উত্তেজনাপূর্ণ বিতর্ক হয়েছে সংসদে। মন্ত্রী পরিষদ গঠিত হয়েছে, বিশাল মন্ত্রী পরিষদ, নজিরবিহীন। এত বড় মন্ত্রী পরিষদ বাংলাদেশে হয়। এরপর আবার পূর্ণমন্ত্রী, প্রতিমন্ত্রীর পদমর্যাদায় অসংখ্য, মানে অনেকগুলো উপদেষ্টা নিয়োগ লাভ করেছেন। এখানে অসংখ্য বললাম এই কারণে যে যারা হয়েছেন
তারা এই সমাজের গুরুত্বপূর্ণ কেউ নন। আর তারা কি কারণে হয়েছে, কতজন হয়েছে, এটা নিয়ে জনগণের কোনো আগ্রহ নেই, মাথা ব্যথা নেই। এজন্য এটাকে অসংখ্য বললাম। যখন সংখ্যা নির্ধারণ করা যায় তখন মনে হয় যে এগুলো প্রয়োজন 1, 2, 3, 4। কিন্তু যখন একটা যাকে বলা হয় গ্রুপ থাকে, সেটা মানুষ হোক বা অন্য কোনো প্রাণী হোক, আপনি যখন সেগুলোর সংখ্যা নিয়ে মাথা ব্যথা আপনার কোনো কারণ নেই। 10 জন থাকলেও আপনার কিছু আসে যায় না, 3 জন থাকলেও আসে যায় না, বা 3000 থাকলেও আসে যায় না। এক্ষেত্রে বলা হয় অসংখ্য। যেখানে সংখ্যা নেই সেখানে গুরুত্ব নেই। কাজেই কতজন মন্ত্রী হয়েছেন আর কতজন উপদেষ্টা হয়েছেন এটা নিয়ে জনগণের কোনো মাথা ব্যথা নেই। এবং একজন মন্ত্রী এ পর্যন্ত ক্রেজ তৈরি করতে পারেনি এবং জনগণের সামনে তারা আশা এবং আকাঙ্ক্ষার প্রতীক, ভালোবাসার বিমূর্ত প্রতীক রূপে কেউ প্রতিষ্ঠিত হতে পারেননি। তো সেই দিক থেকে পুরো যে ক্যাবিনেট, তাদেরকে আপনি বলতে পারেন অসংখ্য। দ্বিতীয়ত, বিরোধী দলে যারা আছেন তাদের মধ্যে তাদের আচার আচরণ, চালচলন, কথাবার্তা এগুলো একেবারে এককেন্দ্রিক। বিশেষ এজেন্ডা, বিশেষ উদ্দেশ্য, বিশেষ লোভ, লালসা, কামনা, বাসনা ইত্যাদি নিয়ে একান্ত তাদের দলীয় যে বৃত্ত রয়েছে, বলয় রয়েছে, এটার মধ্যেই তারা ঘুরপাক খাচ্ছে। অন্যদিকে সরকারি দল বলতে যারা বোঝাচ্ছে, তাদের মধ্যে এবং তাদের যারা জোট সঙ্গী আছে, এদের মধ্যে পার্থক্য করা যাচ্ছে না। সেটা নুরুল হক নুরু বলেন, জোনায়েদ সাকিব বলেন, আমদালিব রহমান পার্থ বলেন ইত্যাদি। আবার নিজের দল বিলুপ্ত করে যারা যোগদান করেছেন, সাদাত হোসেন সেলিম, তারপর ববি হাজ্জাজ, এরকম হয়তো আরও অনেকেই আছেন। তো আমরা তাদেরকে কোনো কারণে অ্যাসার্টেন করতে পারছি না, পয়েন্ট আউট করতে পারছি না। আমাদের কাছে মনে হচ্ছে না যে তারা পার্লামেন্টে যাওয়ার ফলে বিএনপির কোনো উপকার হয়েছে, জাতির কোনো উপকার হয়েছে বা আগামীতে হবে। ফলে পুরো পার্লামেন্টে তাদের যে বিতর্ক, এই বিতর্কের সঙ্গে জনগণের স্বার্থ, জাতীয় স্বার্থ এটি রয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে না, একান্ত ব্যক্তিগতভাবে। আমরা জানি যে সংসদীয় গণতন্ত্রে পার্লামেন্টকে বলা হয় জাতীয় পার্লামেন্ট। জাতীয় শব্দের অর্থ হলো এ জাতির যা কিছু রয়েছে সব কিছুর স্বার্থ সংশ্লিষ্ট এবং সকল কিছুর রিপ্রেজেন্টেশনে এই পার্লামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই পার্লামেন্টের মধ্যে বাংলাদেশের যে শুয়োরগুলো আছে, কুকুরগুলো আছে, কেঁচোগুলো আছে, সাপ, রয়্যাল বেঙ্গল টাইগার, আকাশের যে বায়ুমণ্ডল, নক্ষত্রমণ্ডলী অতদূর আমাদের যাওয়ার দরকার নেই, বায়ুমণ্ডল, পাহাড় পর্বত, ধর্মরাজি থেকে শুরু করে মানুষের দেহ, মন, মানসিকতা, চিন্তা, চেতনা, সমাজ, সব কিছু, এই জাতি, একটা জাতি গঠন করতে যা যা লাগে, জাতি গঠন করতে কচু গাছ লাগে, কচুর লতি লাগে, জাতি গঠন করতে এমনকি এই ড্রেন লাগে, ড্রেন, ময়লা লাগে, আবর্জনা লাগে। সকল ব্যাপারে একটা সুষ্ঠু ম্যানেজমেন্ট, একটা উন্নয়ন এবং সভ্যতার স্তরে এক স্তর থেকে আর এক স্তরে পদার্পণ করার জন্য এই জাতীয় সংসদের যারা কর্তা ব্যক্তি রয়েছেন তারা কাজ করবেন। এজন্যই এটা জাতীয় সংসদ, জনগণের সংসদ, প্রকৃতি এবং পরিবেশের সংসদ, মানুষের সংসদ। কিন্তু এই যে 1.5 মাস হয়ে গেল এই সংসদে যে কথা, সেই কথায় একটি বারের জন্য ডিজেলের সমস্যা নিয়ে কি হচ্ছে, কৃষক নির্ঘুম রজনী কাটাচ্ছে। ডিজেল নেওয়ার জন্য অনেক কৃষক পেট্রোল পাম্পে এসে বসে জ্ঞান হারিয়ে ফেলছেন। তরমুজ খেতে হাজার হাজার নয়,
লক্ষ লক্ষ তরমুজ পচে যাচ্ছে। ওগুলো যে সেই বিভিন্ন অঞ্চল থেকে এনে পরিবহন করে ঢাকাতে এনে বিক্রি করবে, পরিবহন পাওয়া যাচ্ছে না। ফলে কি হলো, এই রমজান মাসে যখন প্রবলেম ছিল না, যে তরমুজের কেজি ঢাকাতে ছিল ধরুন 70 থেকে 80 টাকা ভোক্তা পর্যায়ে, এখন খেতে গিয়ে দেখেন এই তরমুজ 10 টাকা কেজিতে পাওয়া যাচ্ছে কিনা এবং ওখানে কেউ কিনছে কিনা। এইভাবে একটি ফসল মার খাচ্ছে এবং সামনে যে ফসলের সঙ্গে বৃষ্টি জড়িত, সেচ জড়িত, ডিজেল জড়িত, পাম্প জড়িত, সেচ জড়িত, সেই সবগুলোতে সর্বনাশ হয়ে যাচ্ছে। জাতীয় সংসদে এটা নিয়ে কেউ কোনো কথা বলছে না। কেবলমাত্র একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে স্বাস্থ্যমন্ত্রী কথা বলছেন, সেটা হলো হাম, এবং তিনি সংসদে কথা বলছেন যতটা, তার চেয়ে বাইরে কথা বলছেন, এবং উই আর হ্যাপি। স্বাস্থ্যমন্ত্রীর ব্যাপারে আমরা হ্যাপি। এর বাইরে বিভিন্ন মন্ত্রী এবং সংশ্লিষ্ট সেই মন্ত্রণালয়ের সঙ্গে স্বার্থ সংশ্লিষ্ট বিরোধী দলের যারা কর্তা ব্যক্তি, তারা যে সকল কথা বলছে সে সকল কথাবার্তা মনে হচ্ছে যে জুলাই সনদ এবং সংবিধান সংশোধন, আওয়ামী লীগ নিষিদ্ধ করা, তারপর তত্ত্বাবধায়ক সরকারের আমলে নয়, ঠিক এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে মাজদার হোসেন মামলার যে অন্তর্নিহিত তাৎপর্য অনুযায়ী সরকারের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করার জন্য যে দাবি ছিল, বোথ বার অ্যান্ড বেঞ্চ, উকিল এবং যারা বিচারক সকলের যে দাবি ছিল, সেই দাবি হলো বিচার বিভাগ পৃথকীকরণ হবে, সুপ্রিম কোর্টের অধীন থাকবে, আলাদা একটা সেক্রেটারিয়েট থাকবে, এবং এই কাজটি আসিফ নজরুল সাহেবরা করে গেছেন প্রশংসার দাবি খুব অল্পতম সময়ে। এবং এই কাজ করার জন্য যে সরকারি সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকার খুব স্বল্পতম সময় নিয়েছিল, এখন নতুন সরকার এসে এটা মানে আবার সেই শেখ হাসিনার জমানাতে, সাবেক জমানাতে ফিরে নেওয়া যাওয়া হয়েছে। তো এই যে কাজগুলো হচ্ছে, সেই কাজের ফলে এই জাতীয় সংসদকে মনে হচ্ছে বিএনপির সংসদ, যারা ক্ষমতাধর তাদেরকে মনে হচ্ছে এটা জাতীয় সংসদ না, এটা বিএনপির সংসদ। আর বিরোধী দল, এটা জামাতের সংসদে বলা যাচ্ছে না, এনসিপির সংসদ বলা যাচ্ছে না, মনে হচ্ছে এই সংসদের পেছন থেকে কেউ টানছে, কেউ প্রভাব বিস্তার করছে, কারো এজেন্ডা বাস্তবায়নের জন্য বিরোধী দল কাজ করছে, আর তিনি স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনূস। এইভাবেই আমার কাছে মনে হচ্ছে। ফলে এখনো পর্যন্ত সংসদের কর্মকাণ্ডে কোনো রকম গতিশীলতা আসেনি। সরকারের কর্মকাণ্ড নিয়ে জনগণের মধ্যে কোনো আশা এবং আকাঙ্ক্ষা তৈরি হয়নি। মানুষ যার যার অবস্থানে এতটা ব্যস্ত, এতটা অসহায়, প্রবল বেগে যেভাবে দৌড়াচ্ছে এবং যেভাবে একটার পর একটা সমস্যা হুমড়ি খেয়ে এসে পড়ছে, মানুষ দিক বিদিক কাণ্ডজ্ঞানহীন হয়ে কেবলই ছুটছে। আজকে আমি এই ভিডিওটি করছি এপ্রিল মাসের 4 তারিখে। আকাশ ভীষণ রকম গরম। ঢাকা শহরের কিছু কিছু এলাকাতে বাতাস দেখা যাচ্ছে, যারা ঘনবসতিপূর্ণ এলাকা সেখানে বাতাস নেই। গ্রাম অঞ্চলে ভ্যাপসা গরম। ঢাকাতে ইলেকট্রিসিটি তুলনামূলকভাবে ভালো আছে, গ্রাম অঞ্চলে ইলেকট্রিসিটি নিয়ে মারাত্মকভাবে সমস্যা হচ্ছে। তার সঙ্গে পরিবহন সমস্যা। যে মানুষ দৌড়দৌড়ি করত রিজিকের জন্য, অফিসে যাতায়াত করত, সে মানুষ শুধুমাত্র পেট্রোলের ভয়ে, পেট্রোল কিনতে হবে এই জন্য সে ঘর থেকে বেরোচ্ছে না। যার জীবনযাত্রা এয়ার কন্ডিশন, গাড়ি, বাড়ি এগুলোতে মোটামুটি যে অভ্যস্ত হয়ে গেছে, সে মানুষটি পাবলিক বাসে করে, তার যদি চাহিদা না থাকে, সে কোনো অবস্থাতে ঘর থেকে এই প্রচণ্ড গরমের মধ্যে বের হচ্ছে না। ফলে ধরুন একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তিনি যদি তার শিল্প কলকারখানাতে যেতেন, বসতেন, তার ডেইলি হয়তো কারো 5 লাখ, কারো 10 লাখ, কারো 1 কোটি টাকা অতিরিক্ত আয় হতো, ট্রানজ্যাকশন হতো।
আর সে এখন ঘরে বসে যে হুকুম দিচ্ছে, হাকাম দিচ্ছে, যেহেতু তার সমস্যা নেই, কিন্তু তার শিল্প প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান সব কিছু এই ডিজেলের জন্য মানে রীতিমতো হাহাকার করছে। এই অবস্থায় কতদিন চলে বলা যাচ্ছে না। আর এরই মধ্যে মার্কিন ডিপ স্টেটের যারা এজেন্ট রয়েছে, তারা এখনো পর্যন্ত বাংলাদেশের জন্য আমেরিকা কতটা গুরুত্বপূর্ণ, আমেরিকা থেকে কিভাবে এলএনজি আসছে, তারপর কিভাবে বাংলাদেশ থেকে রপ্তানি হচ্ছে, এই বিষয়গুলো লাইমলাইটে দেখানো হচ্ছে যে আমেরিকা ছাড়া বাংলাদেশে কোনো গত্যন্তর নেই। আর অন্যদিকে জামাতের যারা লোকজন, এনসিপির যারা লোকজন, তারা একদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডাকছে, অন্যদিকে তাকে ভয় দেখানো হচ্ছে, অন্যদিকে তার ভয়, ইউনূস সাহেবের ভয় দেখিয়ে সরকারকে চাপ প্রয়োগ করার চেষ্টা করা হচ্ছে। বিপরীতে বিএনপি, তারা মনে করছে যে যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে হবে 2041 সাল পর্যন্ত, আরও বেশি। আর এই 41 সাল পর্যন্ত ক্ষমতায় যদি থাকতে হয়, তারেক রহমান সাহেব এবং তার পরিবারকে মানে সবার মাথার উপরে রাজ মুকুট রূপে প্রতিষ্ঠিত করতে হবে। এবং এগুলো নিয়ে সব কথা বলা যায় না, বলা উচিত নয়। এমন ন্যাকামি, এমন স্যাসলামি শব্দটি আমি সাধারণত ব্যবহার আমি এই প্রথম করলাম। আপনারা যারা দেখেন আমার যাকে বলে কন্টেন্ট, তারা বুঝতে পারেন। ভাষার ব্যাপারে আমি সাধারণত যাকে বলা হয় সতর্ক থাকি। কখনো কখনো আঞ্চলিক ভাষা বা শব্দ ব্যবহার করি কন্টেন্টকে যাকে বলা হয় উপভোগ্য করার জন্য। বরিশালের ভাষা বা ফরিদপুরের ভাষা, কথ্য ভাষা ব্যবহার করি। তো এই যে শব্দগুলো স্যাসলামি এখন অনেককে বড় করার জন্য এবং অনেককে ছোট করার জন্য রীতিমতো রাজনৈতিক নেতা, কর্মী এবং বুদ্ধিজীবী, সাহিত্যিক, সাংবাদিক, কবি যারা যারা আছেন, তারা রীতিমতো স্যাসলামি শুরু করেছেন। এই অবস্থায় আর যা হোক না কেন, জাতীয় সংসদের যে ভাব, যে মূর্তি, যে গৌরব, যে অহংকার, যে পরিবেশ, যে পরিস্থিতি, যে উজ্জ্বলতা, সেটি ক্রমশ ক্ষীণ থেকে ক্ষীণতর, ম্লান থেকে ম্লানতর হয়ে যাচ্ছে। এই অবস্থা যদি বেশি দিন চলে, বেশি দিন মানে কি, মাস 6 চলে, আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের মানুষ ধৈর্য হারিয়ে ফেলবে। আর তখন কি হবে, অপেক্ষা করুন এবং দেখতে থাকুন।